এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির সপ্তম অধ্যায়ের বাকি অর্ধেক অংশ। এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে এবং সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারে অভিভাবক হিসাবে কাজ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের উপরে অবস্থান করে এবং যতগুলো ব্যাংক ব্যবস্থা আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় ব্যাংক। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণ থেকে নোট ও মুদ্রা প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসেবেও কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ করাই হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংক এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক আছে, সেটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ভারতের আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড। এই যে আমরা ছবিটা দেখছি, ছবি দেখলে আমরা বুঝতে পারবো এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সাদা যে বিল্ডিংটা দেখছি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম। আর 3 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড। এগুলো হচ্ছে এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথমে আছে নোট ও মুদ্রা প্রচলন। যে কেন্দ্রীয় ব্যাংক আছে, আমাদের যেমন বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আমাদের নোট আর মুদ্রা প্রচলন করে। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে। এই ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। অতীতে দেশের নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা জমা রাখতে হতো। বর্তমানে দেশের অর্থের যোগান ও তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশেই কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপরে নির্ভর করে। আমরা যে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যে নোটগুলো দেখি সেগুলো হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়। এর উপরে লেখাই থাকবে যে বাংলাদেশ ব্যাংক। তাহলে এই নোট দেখে তোমরা বুঝতে পারবা যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নোট কিভাবে প্রচলিত হয় বা কোন নোট বাংলাদেশ ব্যাংকের প্রচলিত। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা, সরকারের হিসাব জমা রাখে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে তা অর্থ প্রদান করে থাকে। আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। সরকারের প্রতিনিধি হিসাবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে। সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড, নীতি নির্ধারণের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আসে অন্যান্য ব্যাংকের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক বা শাখা প্রতিষ্ঠান খোলার জন্য অনুমতি দিয়ে থাকে। তার অধীনে তালিকাভুক্ত ব্যাংক সমূহ সঠিকভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। আইন বা প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে গচ্ছিত রাখতে হয়। এই গচ্ছিত তহবিল হতে প্রয়োজনীয় তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ গ্রহণ করতে পারে। আমাদের দেশে ব্যাংকিং আইন অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের তালিকায় বাণিজ্যিক ব্যাংকসমূহকে তাদের চলতি ও স্থায়ী আমানতের শতকরা 5 ভাগ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। যদি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যাংক পরিচালনা করতে চায় বা নতুন শাখা খুলতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী খুলতে হবে বা তার অনুমতি নিয়ে খুলতে হবে। ব্যাংক খোলার সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমানত জমা রেখে তারপরে খুলতে পারবে। এই আমানতের পরিমাণ প্রায় 400 থেকে 500 কোটি টাকা জমা রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে, তারপরে সে নতুন একটা ব্যাংক খুলতে পারবে। এবং এই যে আমানতের হিসাব দেওয়া আছে প্রায় শতকরা 5 ভাগ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। ঋণ নিয়ন্ত্রণ। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও অধিক্য উভয় ক্ষতিকর, কেননা
বাণিজ্যিক ব্যাংকসমূহ যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যেই অন্তর্ভুক্ত হয়, যা দামস্তর বা অর্থের মূল্যের উপরে প্রভাব বিস্তার করে। ঋণের অধিকের জন্য দেশে মুদ্রাস্ফীতি হয়। ঋণের স্বল্পতার জন্যও দেশে মুদ্রা সংকট দেখা দেয়। এসব অসুবিধা যেন দেখা না দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। তাহলে আমরা ঋণ সম্পর্কে বুঝতে পারছি যে ঋণের পরিমাণ যদি স্বল্প হয় তাও ক্ষতিকর, যদি বেশি হয় তাও ক্ষতিকর। সেজন্য বাণিজ্যিক ব্যাংকের যদি কোথাও ঋণ বেশি দিয়ে থাকে কিংবা কম দিয়ে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ, ঋণদাতা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়, অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক সংকটাপন্ন ব্যাংকসমূহ নির্দিষ্ট জামানতের বিপরীতে ও বিভিন্ন ঋণপত্রের বিপরীতে ঋণ প্রদান করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবেও বিবেচিত হয়। যদি কোনো ব্যাংকের কাছে আর্থিক সংকট দেখা দেয় বা যে পরিমাণ অর্থের দরকার সেই পরিমাণ অর্থ সে ব্যাংকের কাছে নেই, তাহলে সে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাবে এবং সেখানে গিয়ে সে জামানত রাখবে বা বিভিন্ন ঋণপত্রের মাধ্যমে সে ঋণ গ্রহণ করতে পারবে। সেজন্য এই কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় শেষ আশ্রয়স্থল। বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ। বৈদেশিক লেনদেন ভারসাম্য অনায়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। যেমন টাকার বিপরীতে ডলার, ইউরো ইত্যাদি বিনিময় হার নির্ধারণ করা হয়। ব্যবসায় বাণিজ্যের সুবিধার জন্য এ ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ক্রয় বা বিক্রয় করে অর্থের বিনিময় হার স্থিতিশীল রাখে। বৈদেশিক লেনদেনের ভারসাম্য অবস্থা স্থিতিশীল বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে। যেমন টাকার বিনিময়ে সে ডলার নেয় বা টাকার বিনিময়ে ইউরো নেয়, এভাবে সে টাকার বিনিময়ে তাদের যে ডলার আছে সেই সমপরিমাণ অর্থ দিয়ে থাকে। নিকাশ ঘর। দৈনন্দিন ব্যবসা বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পে অর্ডার আদান প্রদান করা হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কতটা পাওনাদার হবে বা কতটা দেনাদার হবে সর্বশেষ হিসাব সংরক্ষণ করা হয় এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে। বাণিজ্যিক ব্যাংকসমূহ যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে থাকে তার এরকম দেনা পাওনার নিষ্পত্তি করে। অর্থনীতির ভাষায় নিকাশ ঘর হলো একটি আর্থিক প্রতিষ্ঠান বা কেন্দ্র যেখানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদিন লেনদেন হয়। সেটা হয় চেক, ড্রাফট, অনলাইন ট্রান্সফার ইত্যাদি, এগুলোর মাধ্যমে হিসাব মিলিয়ে নিষ্পত্তি করা হয়ে থাকে। নিকাশ ঘরের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি। দেখো, মধ্যস্থ প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনা মেটানোর জন্য এই নিকাশ ঘর কাজ করে। সময় বাছাই। আলাদাভাবে প্রত্যেক ব্যাংকের সাথে লেনদেন না করে এক জায়গায় সবাই বসে এইটার মীমাংসা করে দেয়। এটি কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। খরচ কমায়। লেনদেন সহজ ও কম খরচে এটা হয়ে যায়। তালিকাভুক্ত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো জনশক্তির মান উন্নয়নের জন্য তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। জনগণের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন নিয়মকানুন তারা তৈরি করে দেয়। দেশে বিদেশে বাণিজ্যের যে শাখা স্থাপন করে সেগুলোতেও সহায়তা করে এই কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক বিভিন্ন খাত যেমন কৃষি, শিল্প, সেবা এইসব খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে। এখানে যেগুলো আছে সেগুলো থেকে তোমরা 4 থেকে 5টা মুখস্থ করলেই হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো। বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ক্লিনিং হাউস। ক্লিনিং হাউস মানে হচ্ছে নিকাশ ঘর, প্রতিদিন চেক ও লেনদেন নিষ্পত্তি করে। তাহলে অর্থনীতিতে নিকাশ ঘর হলো ব্যাংকগুলোর জন্য লেনদেন নিষ্পত্তির কেন্দ্র।